গল্পের শুরুতেই একটা জিপ দ্রুত এগিয়ে যাচ্ছে ধুলোমাখা রাস্তায়। ভিতরে বসে আছে 5 জন পুরুষ। তাদের মুখে অদ্ভুত একটা চাপা উত্তেজনা। কেউ কিছু বলছে না, কিন্তু সবাই যেন কিছু জানে। ওরা যাচ্ছে শুভ আর বিন্দুর বিয়েতে। ওদিকে বিয়ের মণ্ডপ সব প্রস্তুত, লাইট, সাজসজ্জা, অতিথিদের ভিড়, সবই পারফেক্ট। স্টেজে বসে আছে বর শুভ আর কনে বিন্দু, কিন্তু শুভর চোখ বারবার গেটের দিকে। সে অপেক্ষা করেছে তার গার্লফ্রেন্ড বন্ধুদের জন্য। ওরা আসলেই তারপর বিয়ের পরের রিচুয়াল শুরু করব। ঠিক তখনই শুভর এক ঘনিষ্ঠ বন্ধু দেখে একটা জিপ এসে থামলো। সেখান থেকে নেমে এলো এই 5 জন। বন্ধুটা মনে করলো এই তো গালব থেকে আসা শুভর বন্ধুরা, কিন্তু পরের মুহূর্তেই সবকিছু উল্টে যায়। ওরা মণ্ডপে ঢুকেই হঠাৎ মারামারি শুরু করে দেয়, চিৎকার, হট্টগোল, আর একটা কথা বারবার, এই বিয়ে এখনই বন্ধ করো। সবাই তখন স্তব্ধ। কি হচ্ছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। ঘটনা গড়ায় সরাসরি থানায়, কিন্তু এখানে পরিবেশটা একদম আলাদা। একদিকে মিনি নামের এক লেডি কনস্টেবল থানার বাইরে দাঁড়িয়ে অর্গানিক সবজি চাষ করছে, আরেকদিকে এমবি নামের আরেক কনস্টেবল টিভিতে মালায়ালাম সিরিয়াল দেখায় ব্যস্ত। পুরো জায়গাটা যেন অদ্ভুতভাবে শান্ত। এই থানার ইনচার্জ হচ্ছে সিআই মোহন। তিনি তখন একটা অদ্ভুত কেস সামলাচ্ছেন। 2 জন ইউটিউবার একটা ছোট্ট রেস্টুরেন্টে ফ্রি খেয়ে গেছি এই বলে আমরা ইউটিউবে ভালো রিভিউ দিব, কিন্তু পরে ওরা দেয় ভয়ানক খারাপ রিভিউ। রেস্টুরেন্ট মালিকের রাগ তো চরমে, ফ্রি খেয়েও বদনাম করে দিল। শেষমেশ মোহন সামহাও ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেয়, সাথে 2 পক্ষকে শান্ত করে। এরপর তিনি আসেন শুভর কেসে। মোহন প্রশ্ন করে, তোমরা বিয়ে ভাঙতে এলে কেন? 5 জন একসাথে বলে, কারণ ওই মেয়েটা আমার স্ত্রী। মোহন থমকে যায়, কার স্ত্রী? 5 জনই একসাথে, আমার স্ত্রী। এখন এক মুহূর্তের জন্য থানার বাতাস যেন জমে যায়। মোহন অবাক, বিন্দু তোমাদের সবার স্ত্রী কিভাবে হতে পারে? তখন ওরা বলে, ওর নাম বিন্দু না, প্রিয়া। কেউ বলে প্রিয়া, কেউ বলে জেনি, কেউ আবার অন্য নাম। ধীরে ধীরে এবার সত্যিটা সামনে আসে। বিন্দু একজন নয়, সে বহু পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা এক রহস্যময় নারী। ভিন্ন সময়ে ভিন্ন নাম নিয়ে সে একাধিক পুরুষকে বিয়ে করেছে, আর তারপর তাদের টাকা গয়না নিয়ে উধাও হয়েছে। এদিকে শুভ হতাশ হয়ে বলে, স্যার যা করা দ্রুত করুন, আমার বিয়ে শুভ মুহূর্তে শেষ করতে হবে। কিন্তু মোহন শান্ত গলায় বলে, আগে পুরো ব্যাপারটা আমাকে বুঝতে দাও। তারপর তিনি কথা বলেন একজন মধ্যবয়সী লোকের দিকে, নাম থমাস। আপনি বলুন, আপনার কি মনে হয়? থমাসের চোখে তখন রাগ, অপমান আর প্রতিশোধ। সে ধীরে বলে, স্যার ওই মেয়েটা আমার জীবন শেষ করে দিয়েছে, আমার রাজনৈতিক ক্যারিয়ার সব ধ্বংস করেছে। থমাস বলতে থাকে, সুজান প্রথমবার আমার অফিসে এসেছিল একেবারে সাধারণ সরল মেয়ে হয়ে, আর আমি প্রথম দেখাতেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এখন এই কথা শুনে শুভ আর থাকতে না পেরে চিৎকার করে ওঠে, অসম্ভব, ও আমার বিন্দু, ও এত খারাপ হতে পারে না। আমরা প্রথম দেখা করি কোজিকোর বিচে, ও তো কখনো বাইরের দুনিয়া দেখেনি, ও খুবই নিষ্পাপ। থমাস তখন এসে বলে, নিষ্পাপ না, সে একটা চালাক শিয়াল, চালাক, খুব চালাক। ওকে খুঁজতে আমার 1 বছর সময় লেগেছে। ও ভেবেছিল অন্যদের মতো আমাকেও বোকা বানাবে, কিন্তু না, আমি এত সহজে হার মানার লোক না। থমাস এগিয়ে ঝুঁকে বলে, প্রথমে আমি পুলিশে অভিযোগ করেছিলাম, কিন্তু যখন ওরা কিছু করতে পারলো না, তখন আমি নিজেই নামলাম খেলায়। এক এক করে আমি খুঁজে বের করেছি সেই সব মানুষদের যাদেরকে সুজান আগেই নিজের জালে ফাঁসিয়েছিল। এক মেয়ে, অসংখ্য পরিচয়। এরপর থমাসের কথায় ওরা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়। সেখানে রাতের পর রাত একটাই প্ল্যান, ওকে খুঁজে বের করতে হবে। কত বিয়ে, কত মণ্ডপ, কত অচেনা জায়গা। ওরা ঘুরেছে, খুঁজেছে, অপেক্ষা করেছে, আর শেষমেশ এরা এসে পৌঁছায় শুভর বিয়েতে। কিন্তু শুভ সে কিছুতেই মানতে রাজি না। তার কাছে এগুলো সব একটা সাজানো নাটক বলে মনে হয়। এরা কারা? কেন আমার বিন্দুর বিরুদ্ধে এসব বলছে? আসলে সে পাগলের মতো ভালোবাসে বিন্দুকে। সে তাকে এতটাই ভালোবাসে যে সত্য তার সামনে দাঁড়িয়েও সে চোখ বন্ধ করে রাখে, মানে চোখ থাকতে অন্ধ। ইন্সপেক্টর তখন শান্ত গলায় প্রশ্ন করে, তোমরা সবাই ওই মেয়ের সাথে পরিচিত হলে কিভাবে? উত্তরটা একই, অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইট। কেউ আমাদের পরিচয় করায়নি, আমরা নিজেরাই ওর সাথে কানেক্ট হয়েছিলাম। তো এরপর মেয়েটাকে নিয়ে আসা হয় ইন্সপেক্টরের সামনে। ইন্সপেক্টর একটু ধীরে বলেন, তুমি বুঝতে পারছো তো বিষয়টা কতটা সিরিয়াস? তোমার ওপর প্রতারণার অভিযোগ, এটা কোনো মজা না। তখন থমাস আর নিজেকে সামলাতে পারে না। সে বলে, স্যার এই মেয়েটা এত চালাক যে বিয়ের আগেই বলে দিয়েছিল আমি ক্যামেরা সাই, আমার ছবি তোলা যাবে না। এমনকি প্রফেশনাল ফটোগ্রাফারও রাখতে দেয়নি, শুধু বলেছিল 2-1টা ছবি ফোনে তুললেই হবে। আর স্যার পালানোর সময় আমার ফোনটাও নিয়ে গেছে। শুধু আমার এক আন্টি লুকিয়ে একটা ছবি তুলেছিল, কিন্তু তাও আবার অর্ধেক মুখ। ইন্সপেক্টর এখন তাকিয়ে থাকে মেয়েটার দিকে। দেখো মেয়ে, তোমার কিছু বলার থাকলে এখন বলো, না হলে বিষয়টা অনেক দূর যাবে। কিন্তু সে চুপ, মানে একদম চুপ।
মুখে একটাও শব্দ নেই, আর দেখতে এত নিষ্পাপ যে কেউ সহজেই ধোঁকা খেয়ে যাবে। ইন্সপেক্টর তার জুনিয়রকে আগেই বলেছিল থমাস যে থানায় প্রথম অভিযোগ করেছিল সেখানে খোঁজ নিতে। তো রিপোর্ট আসে, স্যার ওই থানার ইন্সপেক্টর ছুটিতে আছেন, ডিটেলস এখন পাওয়া যাবে না। তবে হ্যাঁ, প্রতারণার কেস ফাইল করা হয়েছিল আর তারপর মেয়েটাকে রিমান্ডে নেওয়া হয়। আর পরের দিনই খবর ছড়িয়ে পড়ে কুরিয়ানমালায় এক নজরবিহীন কেস। একজন নারী পুরো কেরালায় একাধিক বিয়ের প্রতারণা চালিয়েছে। অবশেষে পুলিশ তাকে ধরেছে এবং কোর্টে পেশ করা হয়েছে। কোর্টের রায় 7 দিনের পুলিশ কাস্টডি, তদন্ত চলবে গভীরভাবে। পরের দিন শুভ আবার থানায় আসে, হাতে একটা ব্যাগ, বিন্দুর জন্য কাপড়। লেডি কনস্টেবলের হাতে দিয়ে বলে, দেখবেন ও খুবই সরল, প্লিজ ওর খেয়াল রাখবেন। মানে তার চোখে এখনো ওর প্রতি বিশ্বাস এবং অনেক ভালোবাসা। এদিকে ইন্সপেক্টর থানায় ঢুকে দেখে একজন নতুন অফিসার হেডফোন লাগিয়ে মোবাইলে ডুবে আছে। এমনটা দেখে ইন্সপেক্টর তাকিয়ে থাকে তীক্ষ্ণ দৃষ্টিতে। বাকিরা ফিসফিস করছে, স্যার এসেছে, উঠো। ছেলেটা উঠে দাঁড়ায়, স্যার আমি এসআই ট্রেনিং এর জন্য এসেছি, এসপি সুষমা ম্যাডাম আমার আন্টি হয়। ইন্সপেক্টর মোহন বলে, এই আন্টির সম্পর্ক বাড়িতে রাখো, এখানে শুধু কাজ হয়, গিয়ে জিডির সাথে দেখা করো, সে তোমাকে কাজ বুঝিয়ে দেবে। আর এই প্রথম ছেলেটা বুঝতে পারে এটা কোনো খেলাঘর না। ঠিক তখনই দুইজন রাজনৈতিক লোক থানায় আসে আর বলে, আমাদের এলাকায় ফাইন্যান্স মিনিস্টার আসছেন, তাই আমাদের পুলিশ প্রোটেকশন দরকার। আপনি তো জানেন জীবন নামের ওই লোকটা এখন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত প্রেসিডেন্ট, আগেও তো ঝামেলা করেছিল, আপনার ইন্সপেক্টরের উপর মিথ্যা অভিযোগ তুলেছিল, তাই খেয়াল রাখবেন এবার যেন কোনো নতুন সমস্যা না হয়। এরপর ইন্সপেক্টর মোহন মিনিকে বলে মেয়েটার ব্যাগ চেক করতে। ভিতরে পাওয়া যায় একটা ফোন, কিন্তু তাতে শুধু শুভর কল আর মেসেজ। আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ছবি, নাম লেখা রোহিণী 30। আরও একটা ছবি, একজন অচেনা পুরুষ, সম্ভবত তার পরের টার্গেট। এরপর ইন্সপেক্টর ধীরে ধীরে সব ঘটনা সাজায়। মালাপুরমে বিয়ের ভেন্যু থেকে বাড়ি ফেরার আগেই পালিয়েছিলে, থমাসের সাথে বিয়ের পর পিএসসি এক্সামের অজুহাতে উদাও, পাথানপুরমে শাড়ি বদলানোর নামে রুমে গিয়ে আর ফেরোনি, ত্রিভম পাড়িতে মিষ্টি খাওয়ার পর বাথরুমের অজুহাতে গায়েব, অম্বরীতে খাওয়ার পর নিখোঁজ। এবার ইন্সপেক্টর বলে, দেখো মেয়ে, আমাদের কাছে তোমার সব কেসের ডিটেলস আছে, তাই এবার সত্যিটা বলা শুরু করো। কিন্তু সব শুনেও সে চুপ, যেন তার ঠোঁটে আঠা লেগে আছে। এতে ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলে, মিনি তুমি নিজের মতো করে জেরা করো, তাহলেই কথা বের হবে। ঠিক তখনই এমবি এসে বলে, স্যার আমার মা অসুস্থ, আমাকে হসপিটালে যেতে হবে, তাই কিছুদিন ডিউটিতে আসতে পারবো না। মিনি সবটা তোমাকেই সামলাতে হবে। এরপরে মিনি এক গ্লাস পানি দেয় মেয়েটার দিকে, তার মধ্যে কোনো রাগ নেই, শুধু নরম সুর। তোমার আসল নামটা কি জানো? সে একটু নীরবতা, তারপর প্রথমবার মেয়েটা কথা বলে, আমার নাম সীমা। একটু থামে, চোখ নিচু করে বলে, আপনারা সত্যি জানতে চান ম্যাডাম? হ্যাঁ, আমি খুব খারাপ মেয়ে, আমি ওদেরকে ঠকিয়েছি। আর এরপরেই সে ভেঙে পড়ে আর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে শাস্তি দিন ম্যাডাম, প্লিজ শাস্তি দিন, কমপক্ষে এই নরক থেকে মুক্তি পাবো আমি, আর কারো জীবন নষ্ট করব না আমি। আর তার কান্নার শব্দে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপর সে আর কিছু বলতে পারে না। মিনি এসে মোহনকে বলে, স্যার মেয়েটা অনেক কিছু বলতে চায় কিন্তু পারছে না, আমার মনে হচ্ছে সে কাউকে ভয় পাচ্ছে। তো এখন লাঞ্চ টাইম, শুভ আবার এসেছে, হাতে খাবার, তার হতে যাওয়া স্ত্রীর জন্য, মানে বিন্দুর জন্য। তবে নিয়ম পরিষ্কার, কোনো বন্দীকে বাইরের খাবার দেওয়া যাবে না। তো ইন্সপেক্টর প্রথমে না করে দেয়, কিন্তু শুভর জেদ আর ভালোবাসা দেখে শেষমেশ ইন্সপেক্টর নরম হয়ে যায় আর পারমিশন দিয়ে দেয়। তো খাওয়ার পর আবার জেরা শুরু হয়। এখন ব্যাগ থেকে পাওয়া ওই দাড়িওয়ালা লোকটার ছবি দেখানো হয়। এই লোকটা কে? সীমা এবার বলে, ও ডেভিড। ইন্সপেক্টর গম্ভীর গলায় বলে, শোনো মে, এখন আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না, নিজের সত্যিটা নিজেকেই বলতে হবে তোমায়। এসব শুনে সীমা চুপ করে থাকে। তারপর সীমা শুরু করে তার গল্প। আমি আমার বাবা মায়ের সাথে সুলিয়া নামের একটা ছোট্ট গ্রামে থাকতাম। তো কয়েক বছর আগে সেখানে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল, তারপর ভূমিধস। অনেকের মতো আমার বাবাও সেখানে মারা যায়। সবকিছু শেষ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে আমাকে আমার বৃদ্ধ মাকে নিয়ে মাইশোরে আসতে হয় কাজের খোঁজে। সেখানে আমার বাবার বন্ধুর ছেলে আরুল নিজের ভাড়া করা ছোট রুম শেয়ার করে আমাদের সাথে, খাওয়া থাকা সব সামলায়। ছোট্ট একটা চাকরি করতো সে, কিন্তু তার চেয়েও বড় ছিল তার মন। সে আমাকে প্রায় ইন্টারভিউর জন্য প্রস্তুত করত, নিজের বাইকে করে নিয়ে যেত। মাসের পর মাস এভাবেই কেটে যায়, চাকরি আর মেলে না, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা জন্ম নেয়। তখন আমরা দুজনেই জানতাম শুধু বিয়ে করলেই হবে না, ভালো জীবনের জন্য চাকরি অবশ্যই দরকার। আর এরপর একদিন হঠাৎ আমার মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করতে হয়। হসপিটালের বিল হয়ে যায় আকাশছোঁয়া। আরুল তখন নিজের বাইক বিক্রি করতে চায়, কিন্তু আমি জানতাম এতে পুরো বিল মিটবে না আর আরুলের জীবনও থেমে যাবে। তাই আমি না করে দেই, যাতে সে বাইক বিক্রি না করে।
আর তারপর আমি ডেভিডের কাছে গেলাম, যে একদিন আমাকে অফার দিয়েছিল একদিনের জন্য কোণে হতে হবে। আগে আমি না বলেছিলাম, কিন্তু এবার আমার মায়ের জন্য রাজি হয়ে গিয়েছিলাম, আর সেই টাকায় মায়ের চিকিৎসা হয়। এরপরে আমি ডেভিডের ফোন ধরা বন্ধ করে দেই। কিন্তু একদিন ডেভিড নিজেই বাড়িতে আসে, হাতের ছবি আমার সেই নকল বিয়ের। ডেভিড হেসে বলে, তোমার স্বামী তোমাকে খুঁজছে, তাই আমার কথা না শুনলে তোমার ঠিকানা তাকে দিয়ে দেব। মানে যেই ছেলের সাথে নকল বিয়ে করছে তার কথা বলছে। আর ঠিক তখনই সেখানে আরুল এসে পড়ে, আর ডেভিড সব খুলে বলে দেয়। সব এক মুহূর্তেই সব ভেঙে যায়, কিন্তু আরুল রাগ করে না। সে শান্ত হয়ে বলে, তুমি আর একটু কাজ করো, ডেভিডের ল্যাপটপ থেকে সব ডাটা কপি করে আনো, প্রমাণ নিয়ে থানায় যাও, আর বলো যে ও মেয়েদের ব্যবহার করছে, তখন পুলিশই ওকে শেষ করে দিবে। তখন সীমা ঠিক সেটাই করে, প্রমাণ নিয়ে যায় থানায়। কিন্তু কেউ শোনে না। উল্টো যখন বাড়ি ফিরে, ডেভিড আর তার গুন্ডারা আগে থেকেই তার অপেক্ষা করছিল। তারা আরুলকে নির্মমভাবে মারে, সীমাকেও প্রায় মেরে ফেলতে যাচ্ছিল। আমার টাকায় ভালো লাগলো, আর এখন আমার বিরুদ্ধে অভিযোগ। ঠিক তখন ওই জীবন নামের এক লোক আসে। সে বলে, একে মারার দরকার কি, কেরালায় অনেক বয়স্ক পুরুষ আছে। তারপর সে আমাকে নিয়ে যায় কেরালায়। সেখানে জীবন আমাকে দিয়ে শুরু করায় এই প্রতারণার কাজ। এখন জীবন নামটা শুনেই ইন্সপেক্টরের চোখে আগুন জ্বলে ওঠে। এই সেই লোক যে আমার ওপর মিথ্যা অভিযোগ করেছিল। এবার আমি ওকে দেখাবো। এবার সেই দিনই আর একজন থানায় আসে, সীমার 7 নম্বর স্বামী বিজয়, অত্যন্ত ধর্মীয় ব্যক্তি। শবরীমালা মন্দিরের বাইরে পূজার সামগ্রী বিক্রি করে সে, পুজো আচারও করায়। সে দেখে থানার বাইরে শুভ বিয়ের মণ্ডপ বানিয়ে বসে আছে। প্রতিবাদে, আমার কনেকে ছাড়ো, ও আমাকে বিয়ে করবে। তো ভিতরে এসে বিজয় অভিযোগ জানায়। এদিকে ইন্সপেক্টর সীমাকে জিজ্ঞেস করে, তুমি বিজয়কে চেনো? সীমা মাথা নিচু করে বলে, ডেভিড আর জীবনই আমাদের পরিচয় করিয়েছিল, ওরাই সবকিছু কন্ট্রোল করতো, আমি শুধু ওদের স্ক্রিপ্ট ফলো করতাম। যে যেমন স্ত্রী চাইতো আমাকে ঠিক তেমনটাই বানানো হতো। যেমন বিজয়ের জন্য আমি দুর্গা হয়ে গিয়েছিলাম। প্রতিটা কাজের আগে আমাকে মন্ত্র পড়তে হয়। রেস্টুরেন্টে ওর সাথে আমার প্রথম দেখা। আমি বলেছিলাম আমার কেউ নেই, শুধু একটা ভাই, যে আমার সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। কেস এখনো কোর্টে চলছে, সবাই তার পক্ষেই। এই দুনিয়ায় আমার কেউ নেই। আর এই সব কিছু বলে আমি ওর সামনে কেঁদে পড়েছিলাম, আর ও রাজি হয়ে যায় বিয়ের জন্য। এবং আমাকে বলতে বলা হয়েছিল যে আমার কাছে বিয়ের কোনো টাকা নেই, যা করার বিজয়কেই করতে হবে। 48 বছরের একাকী মরিয়া বিজয় এক মুহূর্ত দেরি করে না, আর বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি তো আছি নাকি। তো বর্তমানে ফিরে ইন্সপেক্টর জিজ্ঞেস করে, কত গয়না দিয়েছিলে তাকে? তো বিজয় কিছু বলতে গিয়েও থামে আর বলে, একটু আধটু। কিন্তু পাশে থাকা তার বন্ধু হেসে বলে, স্যার, শুধু সোনার মুকুটটাই বাকি ছিল। 50 তোলা সোনা পরিয়ে দিয়েছিল এই লোকটা। তারপর সাধারণভাবেই বিয়ে হয়। কিছু আত্মীয়, কিছু রীতি, সবকিছু ঠিকঠাক। কিন্তু প্রথম রাতেই বিজয় যখন রুমে ঢোকে, দেখে তার স্ত্রী এক এক করে সব গয়না খুলছে। বিজয় বলে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি, কিন্তু তুমি ঘুমিও না। এবার 10-15 মিনিট পরে সে ফিরে এসে দেখে, না আছে স্ত্রী, না আছে গয়না, সব উদাও। তো পরে যখন সে নিউজে দেখে সীমার কেস, সে ছুটে আসে থানায়। এখন ইন্সপেক্টর তাকে ডেভিডের ছবি দেখায়। এই লোকটাকে চেনো? বিজয় বলে, হ্যাঁ স্যার, আমি একদিন কোর্টে দেখেছিলাম যে সেদিন দুর্গার সাথে তর্ক করছিল। আমি জিজ্ঞেস করতে আমাকে বলেছিল সে ক্লায়েন্ট, তাই আর কিছু বলিনি। এরপর ইন্সপেক্টরের চোখ পড়ে নতুন SI এর উপর। সে ফোনে কথা বলছে নিজের আন্টির কাছে। নিজের আন্টির কাছে এই থানার বিরুদ্ধে অভিযোগ করেছে। পরের দিন ওই SP ম্যাডামের কল আসে।